স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপের ধামাকা শুরু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ যেন নিজেদের বাজি ক্রিকেটের পসরা সাজিয়ে বসেছে। ভারতের দেয়া ১৮২ রানের টার্গেটটাও চেস করতে পারেনি টাইগাররা এবং তারা থেমেছে ১২২ রানে। ওদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচটাই কি হলো, কানাডার দেয়া ১৯৫ রানের টার্গেট চেস করে জিতে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের প্রথম দিনেই বোঝা গেছে টি-20 ওয়ার্ল্ড কাপটা কেমন হতে চলেছে আর বাংলাদেশের অবস্থানই বা সেখানে কি। বাংলাদেশ সহ বিশ্বকাপের অন্যান্য দলগুলোর আগের ম্যাচের অ্যানালাইসিস আর পরবর্তী ম্যাচের প্রেডিকশন নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। বিশ্বকাপে সোমবারই আছে মারকাটারি ম্যাচ, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার বিগ ক্ল্যাশ। ব্যাটিং বোলিংয়ে প্রোটিয়াদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড, লঙ্কানরা বরাবরই বিশ্বমঞ্চে ভালো খেলার রাস্তা খুঁজে পায়। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত 8:30টায় এই লড়াই। সাইফুল রূপক তার প্রিভিউ রিপোর্টে জানাচ্ছেন বিস্তারিত। চোকার্স খ্যাত সাউথ আফ্রিকা নকআউট স্টেজ মানেই প্রোটিয়া ক্রিকেটারদের চোখের পানি নাকের পানি এক হয়ে যাওয়া। এবারও কি সেমিফাইনালেই থামবে আসরের হট ফেভারিট দলটা? বর্তমান ক্যাপ্টেন এইডেন মার্করাম লাকি চার্ম, তার ম্যাজিকেই 2014 যুব বিশ্বকাপ জেতে সাউথ আফ্রিকা। বাংলাদেশের মতোই আফ্রিকার অবস্থা, বড়দের নাই কোনো বিশ্বকাপ শিরোপা। মাঠের খেলার পাশাপাশি মার্করামের ভাগ্যের দিকেও চেয়ে আছে আফ্রিকান দর্শকরা। ওদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট SA20-র সবশেষ 2 আসরের ট্রফি চৌকস কাপ্তানি দেখিয়ে জিতে নেয় এই ব্যাটিং অলরাউন্ডার। কুইন্টন ডিকক, মার্করাম, ক্লাসেন কিংবা ডেভিড মিলার বিশ্ব ক্রিকেটের হার্ড হিটার, নিয়মিত পারফর্মার। ধুন্দুমার ব্যাটিং করাতে সবার জুরি মেলা ভার। বিশেষ করে হেনরিক ক্লাসেন নষ্ট করে দিতে পারেন প্রতিপক্ষ বোলারদের রাতের ঘুম। স্পিনে কি পেসে, স্টাম্পের বল, স্ট্রেইট, লং অন লং অফে দৃষ্টিনন্দন শট খেলেন আরামসে। ব্যাটিংয়ের মতো বোলিং লাইন আপও বেশ শক্তপোক্ত। রাবাদা, নোকিয়া, ইয়ানসেনরা IPL খেলে আত্মবিশ্বাসী। যুক্তরাষ্ট্র আর ক্যারিবিয়ান দ্বীপে আফ্রিকার এক্স ফ্যাক্টর হতে পারেন অর্থোডক্স স্পিনার কেশব মাহারাজ আর চায়নাম্যান তাবরাইজ শামসি। দুর্দান্ত স্কোয়াড, যদিও বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। সোমবার নিউ ইয়র্কে 2014 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে এবারের মিশন শুরু করবে সাউথ আফ্রিকা। এই ম্যাচটার দিকে পাখির চোখ রাখবে বাংলাদেশও, কারণ একই গ্রুপে টিম টাইগার্স। ছোট ফরম্যাটে 2 দলের 17 দেখায় 11 জয় প্রোটিয়াদের। কাগজে কলমে সাউথ আফ্রিকা ফেভারিট। লঙ্কানদের শক্তি, স্কোয়াডে অলরাউন্ডারের ছড়াছড়ি, নেতৃত্বে লেগ স্পিনার হাসারাঙ্গা। ওই কন্ডিশনে তার 4 ওভার হতে পারে যে কোনো প্রতিপক্ষের জন্যই মাথা ব্যথার। স্লিঙ্গি অ্যাকশন, মাথিসা পাথিরানের ইয়র্কার আর স্লোয়ার ইফেক্টিভ। পাওয়ার প্লেতে কিপটি স্পেলে বাজিমাত করতে পারেন রহস্যময় স্পিনার মাহিশ থিকসানা। নিসাঙ্কা, কুশল মেন্ডিস, আসালঙ্কাদের উইলো হাসলে চোকার্স খ্যাত সাউথ আফ্রিকা পয়লা ম্যাচে চমকে যেতে পারে। নয়া মাঠ, নাসাউ কাউন্টি স্লো আউটফিল্ড আর উইকেটের চরিত্র ম্যাচে বড় রোল প্লে করতে পারে। সাইফুল রূপক, ৭১। ম্যাচে বড় রোল আসলে কে প্লে করবে? সেই উইকেট, নাসাউ কাউন্টির ক্রিকেট গ্রাউন্ড, নাকি কোনো ক্রিকেটার? কোন ক্রিকেটার আসলে ভাইটাল রোল প্লে করতে পারেন এই সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা ম্যাচটাতে, সেটা একটু পরিসংখ্যানের পাতায় দেখে নিতে চাই। আমাদের সামনে প্রথমেই রয়েছে হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেনের টি-20 পরিসংখ্যানটা আমরা দেখতে পাচ্ছি। তিনি 43 ম্যাচে 722 রান করেছেন, গড় 22.56, এবং এর পরবর্তীতে যে স্ট্রাইক রেটটা সেটা 150-এর একটু নিচের দিকে। কিন্তু হেনরিক ক্লাসেনের IPL পরিসংখ্যানটা যদি আমরা দেখি তাহলে কিন্তু অন্য কথা বলবে। আমরা দেখতে পাচ্ছি যে IPL-এ তিনি যে 16 ম্যাচ খেলেছেন সেখানে 480-র কাছাকাছি রান করেছেন এবং সেখানে 40-এর কাছাকাছি গড়, এবং স্ট্রাইক রেটটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 170+ স্ট্রাইক রেট। অর্থাৎ তিনি আসলে কি করতে পারেন খেপে গেলে, সেটা কিন্তু এই IPL-এর পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে। সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার রাবাদার পরিসংখ্যানটা যদি আমরা দেখি, টি-20 অ্যানালাইসিস, সেখানে 56 ম্যাচে 58 উইকেট তিনি নিয়েছেন। তার গড় হচ্ছে 29 এবং 8-এর বেশি তিনি গড়ে রান দিয়েছেন প্রতি ওভারে। সেই বিষয়টা কিন্তু
একটু ব্যাকফুটে ঠেলে দিতে পারে রাবাদাকে, কিন্তু তিনি যদি উইকেট তুলে নিতে পারেন টি-20তে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, তার কাছ থেকে দল যেটা প্রত্যাশা করে সেই কাজটা তিনি যদি করতে পারেন তাহলে কিন্তু সাউথ আফ্রিকার হয়ে তিনি দারুণ একটা রোল প্লে করতে পারেন। আমরা যদি শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক এবং ব্যাটিং অ্যাটাকের দিকে তাকাই, হাসারাঙ্গা একজন অলরাউন্ডার হিসেবে আমরা তাকে চিনি, কিন্তু তার ব্যাটিং অ্যানালিসিস বলছে টি-20তে তিনি খুব যে ভালো ব্যাটিং করেছেন সেটা নয়। মাত্র 15 তার গড়, এবং সেই গড় রানের পরও তার যে স্ট্রাইক রেটটা রয়েছে শ্রীলঙ্কার বিবেচনায় সেটা কিন্তু 130+ স্ট্রাইক রেট, সেটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কার ক্যাপ্টেনের মূল ভূমিকাটা থাকবে, এই লেগ স্পিনারের মূল ভূমিকাটা হচ্ছে বোলিংয়ের ক্ষেত্রে। বোলিংয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি 65 ম্যাচে 104 উইকেট নিয়েছেন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ 6.84 তিনি ইকোনমিতে তিনি বোলিং করেছেন টি-20 ইন্টারন্যাশনালে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমরা এরপরে শ্রীলঙ্কার আরেকজন ব্যাটসম্যান, তিনি আসলে কতটা ভালো ভূমিকা রাখতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে, তিনি হচ্ছেন কুশল মেন্ডিস। 64 ম্যাচে তিনি কিন্তু রান করেছেন 1500+, এবং 135 স্ট্রাইক রেটে তিনি যে ব্যাটিং করে থাকেন এবং দলের কাজে যে আসেন, ইম্প্যাক্ট ক্রিকেটার যাকে বলে, সেই কাজটা কিন্তু কুশল মেন্ডিস করে থাকেন। এই বিষয়গুলো মোটামুটি ছিল, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কার এই পরিসংখ্যানগুলো আসলে বলে দিচ্ছে আমাদেরকে যে ঠিক কোন পজিশনে আসলে শ্রীলঙ্কা রয়েছে এবং কারা আসলে ভাইটাল রোল প্লে করতে পারে। দর্শক, এই পর্যায়ে আসলে দেখতে চাই যে আসলে এক্স ফ্যাক্টর এই শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা ম্যাচে, আমরা বলছিলাম শুরুতেই যে ডি গ্রুপে বাংলাদেশও রয়েছে, সেই ম্যাচে আসলে শ্রীলঙ্কার হয়ে বা সাউথ আফ্রিকার হয়ে কারা এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তাদের দিকে বাংলাদেশও কিন্তু চোখ রাখবে। আমাদের সামনে সবার আগে রয়েছে ডেভিড মিলার কিন্তু 2022 সালের পরে তিনি কিন্তু খুব একটা সুবিধা করতে পারেননি, কোনো 50 তার নেই। আইপিএলে তিনি ভালো ব্যাটিং করেছেন এবং সেই জায়গায় তার একটা 50 রয়েছে, কিন্তু ডেভিড মিলারের যে সিচুয়েশন এই মুহূর্তে, তিনি যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2022-এর পরে কোনো 50 করতে পারেননি, সেই কাজটা তিনি এবারে করতে পারবেন কিনা সেটা আসলে এই মুহূর্তে দেখার বিষয়। আরেকজন এক্স ফ্যাক্টর তিনি হচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলঙ্কার। তিনি এই দলটার একজন অলরাউন্ডার, এবং তিনি কিন্তু 2024 সালে 50+ গড়ে রান করেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের কাছ থেকে এরকম একটা পারফরমেন্স যদি বিশ্বকাপে শ্রীলঙ্কা পায়, 3 বছর তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে ছিলেন, ফিরেই তিনি কিন্তু ভালো খেলেছেন, এবং 2024 সালে আমরা দেখতে পেয়েছি যে অ্যাঞ্জেলো ম্যাথিউসের দুর্দান্ত পারফরমেন্স। তার কাছ থেকে সেই পারফরমেন্সের ধারাবাহিকতা নিশ্চয়ই শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট দেখতে চাইবে। দর্শক, দেখে নিচ্ছিলাম শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার যে সিচুয়েশন, এবং শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটাতে আসলে ঠিক কোন পজিশনে রয়েছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, এবং কারা আসলে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, কারা আসলে বড় ভূমিকা পালন করতে পারেন বিশ্বকাপের, শুধুমাত্র সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ম্যাচটাতে নয়, অন্যান্য ম্যাচগুলোতেও। এ পর্যায়ে আমরা একটু বাংলাদেশের খবরে যেতে চাই, এবং বাংলাদেশ ঠিক কোন পজিশনে বিশ্বকাপে রয়েছে সেই প্রসঙ্গ থাকছে। ভারতীয় ব্যাটাররা একদিকে নিজেদের ঝালাই করছেন, অন্যদিকে বাংলাদেশ দেখিয়েছে ব্যাটিং বিপর্যয় আর বাজে ফিল্ডিংয়ের এক্সিবিশন। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাংলাদেশের হার 60 রানে, একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সবাই ব্যর্থ। ভারতের 182 রানের জবাবে 9 উইকেটে 122 রানের বেশি করতে পারেনি শান্তর নেতৃত্বাধীন দল। কেন এই ভরাডুবি? উত্তরণের পথ কি আসলেই নেই? যুক্তরাষ্ট্র থেকে ফাহিম রহমান আর নাহিয়ান বিন জসিম সেই উত্তরই খুঁজেছেন। ঠিক এই কথাটা শুরুর আগে একজন ইন্ডিয়ান দর্শক এসে আমাদেরকে জিজ্ঞেস করছিল বাংলাদেশের কি হলো, বাংলাদেশ কেন এই ম্যাচে মারলো না, সাকিবের কি হলো, এটা কি ধরনের ক্রিকেট। তারা রীতিমতো হতাশ, একই সঙ্গে অবাক। মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে বলা হয় তিনি বুড়ো হয়ে গেছেন, তিনি শেষ হয়ে গেছেন, তার ফিটনেস নেই, সেই মাহমুদুল্লাহ রিয়াদই আজকে বেস্ট পারফর্মার। দারুণ একটা ক্যাচ নিয়েছেন, উইকেট নিয়েছেন, একই সঙ্গে 40 রান করে 140 স্ট্রাইক রেটে মোটামুটি বাংলাদেশের মান বাঁচিয়েছেন। বাকিরা কি করলেন? টপ অর্ডারের 4 জনের মধ্যে 2 জনই 0 রান করেছেন। 7 জন ব্যাটসম্যানের মধ্যে কেউই 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি প্রথম 7 জনের মধ্যে। শেষের দিকে এসে মাহমুদুল্লাহ, রিয়াদ, রিশাদ এরকম 3 জন ব্যাটসম্যান 100 স্ট্রাইক রেটে ব্যাট করতে পেরেছেন। ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছে তাই। রাইট, একেবারে যাচ্ছে তাই। এটার মূল কারণ আপনি তো শুরুতে বললেন। ধরেন আমরা দেখলাম যে লিটন কয়েকটা বল উইকেটে ছিলেন, শান্ত 6 বল উইকেটে ছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে তারা তো আউট অফ ফর্ম হলে কি হয়, তারা যে শটস খেলবেন সেই কনফিডেন্স তারা আসলে পায় না, তারা যে অল আউট অ্যাটাকে যাবেন সেই আত্মবিশ্বাস তাদের আসলে নেই। তারা সবসময় হাফ হার্টেড থাকছেন যে তারা শটে যাবেন কি যাবেন না, তারা অ্যাটাকিং ক্রিকেট খেলবেন কি খেলবেন না। এখন অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আউট হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের
ব্যাক অফ মাইন্ড কাজ করছে যে আমি আউট হয়ে গেলে তো আরও একটা ইনিংসে আমি আউট হয়ে গেলাম। এই মাইন্ডসেটের কারণে টপ অর্ডার থেকে রান আসছে না, পাওয়ার প্লেতে রান আসছে না, যেই কারণে বাংলাদেশ প্রত্যেকটা টি-20তে আসলে ধুকছে। সো হাথুরু সিংয়ে তো জানেন, নেটে তো আমরা দেখছি শান্ত খারাপ করছেন না, লিটন খারাপ করছেন না, ম্যাচে এসে তো পারছেন না। সো নেটে যতই ভালো খেলুক তারা, কিন্তু কোনোভাবে তো আসলে মূল ম্যাচে গিয়ে বাংলাদেশ পারফর্ম করতে পারছে না। প্রবলেম তো হয়ে যাচ্ছে ওখানে ঘুরে ফিরে। এবং নিউ ইয়র্ক পার্ট আপাতত শেষ, পরের গন্তব্যটা হচ্ছে ডালাসে। নিউ ইয়র্ক থেকেও আসলে ভালো কিছু নিয়ে যাওয়া যায়নি, যে ধরনের পারফরমেন্স করেছে। বিশ্বকাপে বাংলাদেশ ঢুকে যাবে ডালাস পর্ব থেকে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে, তার আগে আসলে সুখকর কোনো কিছুই আমরা দেখতে পাইনি। মূল পর্বে আসলে কি ধরনের ভালো ক্রিকেট খেলবে সেটা নিয়ে আসলে যথেষ্ট পরিমাণের শঙ্কা থেকে গেছে। নাহিয়ান বিন জসিম, ৭১, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা ভালো যায়নি, ব্যাটিং ডিসপ্লেটা বাজে ছিল, আরও অনেক সমালোচনা রয়েছে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। বাংলাদেশের ম্যাচের সঙ্গে বিশ্বকাপের বাকিরা আসলে কেমন খেলছে সেই প্রসঙ্গেও আলোচনায় উঠে আসবে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং যুক্তরাষ্ট্র থেকে সহকর্মী নাহিয়ান বিন জসিমও থাকছেন। নাহিয়ান বিন জসিম এবং নিয়ামুর রশিদ রাহুল দুজনকেই স্বাগত ক্রিকেট কার্নিভালে। নিয়ামুর রশিদ রাহুল, আপনার কাছে প্রথমে আসবো, তার আগে নাহিয়ান বিন জসিম আপনার কাছে জেনে নিতে চাই যে ভারতের বিপক্ষে এই পারফরমেন্স, সেটা আসলে সেই কাউন্টির উইকেটটা কতটা ভূমিকা রাখলো, বা আসলে উইকেট কোনো বিবেচনায় আসছে কিনা যখন ব্যাটারদের পারফরমেন্স এতটা নিচের দিকে রয়েছে? আসলে ওই যে একটা কথা আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এখন চাইলেই কিন্তু তারা বলতে পারে যে উঠানটা বাঁকা ছিল বা পিচটা খারাপ ছিল, যার কারণে আসলে পারফরমেন্সটা খারাপ হয়েছে। বাট আপনি যদি ওভারঅল সবকিছু দেখেন, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে বা বাংলাদেশের কোচিং স্টাফদের মধ্যে বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের মধ্যে কারোর মধ্যে কি আপনি আসলে পরিকল্পনার ছাপ দেখতে পেয়েছেন কিনা? আমরা এখানে আসার পর থেকে মানে পুরো দলকে তো আসলে একদম সামনে থেকে দেখতে পাচ্ছি, পুরো দলটা আমার কাছে মনে হয়েছে যেন স্বর্ণ ছাড়া। ঠিক এই ডালাস পর্বে যখন বাংলাদেশ প্রথম আসলো, তখন কিছু দিনের জন্য মানে 2-1 দিনের জন্য মনে হচ্ছিল যেন বাংলাদেশ কিছু একটা করতে চায়, ভালো কিছু করতে চায়, বডি ল্যাঙ্গুয়েজ অনেক অন্যরকম মনে হচ্ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো দলের মাঝে আসলে পরিকল্পনার ছাপ অস্পষ্ট ছিল। আপনি দেখেন এই আমেরিকাতে আসার পর বাংলাদেশ ঘুরছে ফিরছে, নাসা দেখছে, তারপরে ঠিক এই ম্যাচটার আগের রাতে বাংলাদেশ দল সাকিব আল হাসানের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়েছে। এখানে আসলে সন্ধ্যাটা হয় আসলে রাত 9টার দিকে, মানে আমরা রাত বলছি এই কারণে যে আমাদের এখানে আসলে রাত 9টা, বাট এখানে সন্ধ্যাটা হয় 9টার দিকে, অর্থাৎ ডিনার পার্টি ছিল। সেই ডিনার পার্টিতে তারা হয়তো বা খুব সম্ভবত 11টা, এমন হতে পারে 12টা পর্যন্ত, আমি সঠিক টাইমটা আসলে ঠিক বলতে পারছি না, বাট এরকম হতে পারে 11টা 12টা পর্যন্ত তারা ছিল। পরদিন আবার সকালবেলা ম্যাচ ছিল। আমি ডিনার পার্টিটাকে অন্যভাবে দেখছি না বা ডিনার পার্টিতে যেতে পারবে না সেটা বলছি না। এই যে সবকিছু ঘোরাঘুরি কিংবা এই যে ডিনার পার্টিতে যাওয়া সবকিছু এত ঘোষানো ভাবে হচ্ছে, বাট বাংলাদেশ দল ঠিক যেভাবে পরিকল্পনা করে আসলে বিশ্বকাপে খেলতে আসা উচিত ছিল বা প্র্যাকটিস ম্যাচে তো আসলে কোনো চাপের কোনো কিছু ছিল না। এখানে আপনাকে তো কেউ আসলে মানে কোনো কিছু বলছে না যে আপনি মারেন এখানে গিয়ে বা যাচ্ছে তাই পারফরমেন্স করলে আপনাকে খুব বেশি কোনো কিছু বলবে তা না, বাট আপনার কাছে পরিকল্পনার ছাপটা স্পষ্ট থাকা দরকার ছিল। বাংলাদেশ হেরে যাবে ভারতের বিপক্ষে, এটা নিয়ে আসলে দোষের কোনো কিছু নেই, কিন্তু বাংলাদেশ কি আসলে প্রস্তুতি ম্যাচের যে প্রস্তুতিটা সেটা কি নিতে পেরেছে? তাদেরকে মনে হয়েছে তারা যেন একটা ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে, কোনো একটা ট্রফি জিততে নেমেছে, অনেক চাপ, অনেক কিছু করতে হবে। এখানে আসলে ফ্রি হয়ে খেলাটা অনেক বেশি দরকার ছিল। যেটা বলছিলাম যে আগের রাতে একদম ডিনার পার্টি করে এসে তারপরে দিন সকালবেলা নেমে যাওয়া, ম্যাচে নামা, অর্থাৎ বাংলাদেশ দলের সিরিয়াসনেস নিয়ে একটা আলোচনা শুরু থেকেই রয়েছে নাহিয়ান বিন জসিম, কিন্তু যদিও সেটা নিয়ে অনেক ধরনেরই আলোচনা রয়েছে। এই পর্যায়ে একটু নিয়ামুর রশিদ রাহুলের কাছে আসতে চাই। সিরিয়াসনেস ইস্যুতে আসলে কোনো সন্দেহ নেই, কিন্তু পরিকল্পনার একটা ইস্যু রয়েছে, কিংবা আমরা জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য একটা পরিকল্পনা অনেক দিন আগে থেকেই দলগুলো সাজিয়ে থাকে। এখন পর্যন্ত যে ম্যাচগুলো আমরা দেখেছি, সেটা ইউএসের বিপক্ষে হোক কিংবা ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হোক, একটা নির্দিষ্ট পরিকল্পনার ব্যাপারটা আপনার চোখে পড়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। পরিকল্পনার ছাপ তো আসলে কোনোভাবেই দেখা যায়নি, অনেকটাই আপনার অগোছালো মনে হয়েছে আমার কাছে। আপনি বোলিং হ্যান্ডেল থেকে শুরু করে বোলিং, তারপরে যদি আমরা মনে করে দেখি যে ব্যাটিং অর্ডার যদি আপনি বলে থাকেন, যে আমরা দেখছি যে টপ অর্ডার সবসময় আমরা গ্যাপ করে যাচ্ছে, প্লাস আমাদের পারফর্ম ঠিক মতন করতে পারছে না,
তারা ঠিক মতন শর্টস ঠিক সিলেকশনে ভালো করতে পারছে না, এবং আপনি দেখবেন যে ব্যাটিং অর্ডারের ক্ষেত্রেও কিন্তু একটু অগোছালো। একটা সময় মাহমুদুল্লাহকে আপনি অনেক পরে নামাচ্ছেন, ডিসপাইট সে প্র্যাকটিসগুলিতে ভালো ম্যাচ ভালো ব্যাট বলে আছে। তৌহিদ হৃদয় সবগুলি শর্টসগুলি তারা ট্রাই করতে যাচ্ছে, বাট লং ইনিংস খেলার মতন অ্যাবিলিটিটা তার আছে, কিন্তু সেটাও এক্সিকিউট করতে পারছে না। সাকিব আল হাসান পুরোটাই বোঝা গেছে যে অফ অ্যান্ড অন, বিশেষ করে গতকালকের ম্যাচে দেখা গেছে যে তার ব্যাটিংয়ের ব্যাট বলের মধ্যে তার যে সংযোগটা খুবই অভাব মনে হয়েছে। তো আপনি যখন একটা প্ল্যানিং করবেন কাকে দিয়ে আপনি ওপেন করবেন, আমরা সবসময় জানি যে সাকিব আল হাসানকে আপনি যত বেশি টি-20তে যত বেশি আপনি ম্যাচ ব্যাটিং করাতে পারবেন তত বেশি আমাদের জন্য ভালো, বিকজ সে অনেক বছর ধরে বিভিন্ন ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে এসছে, তার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। এখানে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে তাকে নাম্বার 4 নাম্বার 5-এ ব্যাটিং করানো হচ্ছে। সো এক্স্যাক্টলি কোন প্ল্যানিংয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করবে সেটা একটা ধোঁয়াশার মধ্যে ভেতরে রয়েছে, এবং আসলে ঠিক বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ আসলে বাংলাদেশ কি করতে চাইছে। কিন্তু নিয়ামুর রশিদ রাহুল, আমরা তো বিশ্বকাপের একটা দুটো ম্যাচ দেখে ফেললাম, এবং আমরা দেখলাম যে কানাডার যে বড় টার্গেটটা সেটা যুক্তরাষ্ট্র কিভাবে চেজ করলো, এবং একই সঙ্গে আমাদের যে ক্যাপ্টেন রয়েছেন নাজমুল হোসেন শান্ত, তিনি আসলে যাওয়ার আগেই বলে গিয়েছিলেন যে বাংলাদেশ আসলে 160-70 রানের টার্গেট নিয়ে খেলবে, সেটা আগে ব্যাটিং হোক বা পরে ব্যাটিং হোক, কারণ এর বেশি সামর্থ্য তাদের নেই। প্রশ্নটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যদি সেই সাহসটা দেখাতে পারে যে কানাডা 195 করে ফেলেছে, আমরা সেটাকে চেজ করব এবং জিতব, সেই ইন্টেন্সিটিটা, সেই ক্যালিবারটা তো অনেক পরের হিসাব। সেই ইচ্ছাটা বা সেই আত্মবিশ্বাসটা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আসলে কতটা দেখা যায়? দেখেন, কানাডার ইউএসএর ব্যাপারটা যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন যে তারা ডেফিনেটলি একটা আপার গ্রেডে অবস্থা আছে বাংলাদেশের সাথে সিরিজ জেতার পরে, এবং সবসময় তারা ভালো একটা প্ল্যানিংয়ে আছে। তাদের একটা আপনার ভালো করার যে স্প্রেয়ার, নিজের দেশে খেলা, নিজের মাটিতে খেলা, নিজের উইকেট এবং আপনার এনভায়রনমেন্টের উপরে চেনা আছে এবং সব থেকে বড় কথা যে টি-20-র যে ধরনের এক্সিকিউশন করার দরকার সেই এক্সিকিউশনটা তাদের মধ্যে দেখা গেছে। তাদের মধ্যে একটা ভালো প্ল্যানিং আছে, সেটা উইলিং টু ডু, এটা করার জন্য একটা ভালো প্ল্যান তার মধ্যে আছে, এবং তারা কিন্তু এটা এক্সিকিউট করছে মাঠে। তাদের শর্ট সিলেকশনগুলিকে ভালো আছে, তারা যে সময় 6 এবং 4 মারার দরকার, যে সময় যে বলটাকে, যে ওভারটাকে আপনার টার্গেট করার দরকার, কোন বলারটাকে টার্গেট করবে, সব কিছু কিন্তু বোঝা যায়। তা না হলে আপনি দেখবেন যে 194 রানস 98 রানস চেস করার কিন্তু নট এ ম্যাটার অফ জোক। তো এইটা কিন্তু আলটিমেটলি দেখা গিয়েছে। তো এই জিনিসগুলি কিন্তু আসলে বাংলাদেশ টিমের যে শান্ত যদি বলে থাকে এটা গদ বাঁধা যে ধরনের কথা সেটাই বলা হয়েছে, বাট টিমের সম্পর্কে তার যে কী ধরনের অ্যাবিলিটি এক একটা প্লেয়ারের, সেই অ্যাবিলিটি অনুযায়ী এখন বাংলাদেশ টিমের খেলাটা দরকার। সেই অ্যাবিলিটিটা এক্সিকিউশন করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য উইকেটের সাথে খুব বেশি সময় তো আমাদের হাতে নেই, বাট এখন যত তাড়াতাড়ি যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি এবং এক্সিকিউট করতে পারি। নিঃসন্দেহে আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই। নিয়ামুর রশিদ রাহুল, এই পর্যায়ে একটু নাহিয়ান বিন জসিমের কাছ থেকে ঘুরে আসতে চাই। যেটা নিয়ামুর রশিদ রাহুল আসলে বলছিলেন, আপনি শুনছিলেন যে বাংলাদেশ দলের অন্যদের তুলনায় বাংলাদেশ দলের যে পজিশন সেটা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো যেভাবে তাদের নিশ্চয়ই দলগুলোকে কাছ থেকে আপনি দেখছেন, ঠিক কোন পজিশনে বাংলাদেশের মানসিকতাটা রয়েছে বাকিদের সঙ্গে যদি তুলনা করি? বাংলাদেশের মানসিকতাটা আসলে কতটুকু কি বলবো, আসলে অনেকটা পেছনে রয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ যখন ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেললো তখন আসলে তারা টসে জিতেও ব্যাটিং করার সিদ্ধান্তটা নিতে পারেনি, সাহসটা দেখাতে পারেনি। তাদের কাছে মনে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে জেতাটা অনেক বেশি জরুরি। আগে ব্যাট করে 170, 180, 200 রান করার মতো যে মন মানসিকতা প্রস্তুত করা, সেটা আসলে তারা কোনোভাবেই প্রস্তুত করতে পারেনি। এখানে আসার পরেও ইউএস এর বিপক্ষে সেটা কিন্তু ভালোই ভুগিয়েছে। ইউএস এর বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে, শেষ ম্যাচটা হেরে হয়তো বাংলাদেশ দল ভালো খেলেছে, বাট আবার দেখেন এখানে এসে ভারত যে ডিসিশনটা নিয়েছে, যে মাঠটায় নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড যেটা ছিল, এটাতে এর আগে কোনো ম্যাচ হয়নি, ড্রপিং পিচ অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। এই পিচের আচরণটা কেমন হবে ইন্ডিয়া কিন্তু জানতো না, তারপরেও কিন্তু তারা সাহস দেখিয়েছে, শুরু থেকে আসলে মেরে খেলেছে যে আসলে আমাদেরকে 180, 190, 200, মানে তারা একটা মানে কি বলবো, আসলে একটা জায়গা সেট করেছে যে এখানে আসলে আমাদেরকে যেতে হবে, ওই টার্গেটে আমাদের খেলতে হবে। আপনি যদি দেখেন বাংলাদেশ দল যেভাবে গতকাল খেলেছে, একটা কমপ্যাক্ট মনে হচ্ছে একটা ফর্মহীন দল বাংলাদেশ বিশ্বকাপ খেলতে এসেছে। লিটন দাস ফর্মে নেই, যাচ্ছে তাই ফর্ম। জি, অর্থাৎ বাংলাদেশের যে সিচুয়েশনটা সেটা ভারত যে সাহসটা দেখিয়েছে, তাদেরও অপরিচিত কন্ডিশন, এবং যত বেশি রান আসলে ভারতের
ভারতের করার কথা ছিল সেই তুলনায় আসলে 182 খুব বেশি রান নয়। নাহিন বিন জসিম এবং নিয়ামুর রশিদ রাহুল, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। সেই পরবর্তী আয়োজনে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং নাহিন বিন জসিমের সঙ্গে আলোচনা করছিলাম বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে আসলে কোন পজিশনে রয়েছে এবং কি করতে পারে সামনের ম্যাচগুলোতে, সেই প্রসঙ্গে এতক্ষণ আলোচনা হচ্ছিল বিস্তারিত। দর্শক, এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন সব খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।